কবি বিষ্ণুদের পরবাসী কবিতা। কবিতার প্রথমেই আমরা খেয়াল করব কবিতার নামকরণে। বিষ্ণুদেব কবিতার নামকরণ করেছেন পরবাসী। পরবাসী মানে আসলে এই শব্দটা হচ্ছে প্রবাসী। প্রবাসী অর্থাৎ যিনি প্রবাসের বাস করেন, অন্যের ভূমিতে বাস করেন, অন্য জায়গায় বাস করেন। স্বরভক্তির নিয়মে এই প্রবাসী হয়েছে পরবাসী। কবিতাটা পড়ছি, প্রথমে কবিতা পড়ি, তারপরে মানে বলব। দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে, রাতের আলোয় থেকে থেকে জ্বলে চোখ, নিচে লাফ দেয় কচি কচি খরগোশ। এই প্রথম স্তবকটা পড়ে আমরা বুঝতে পারি কবি এখানে প্রকৃতির অনুষঙ্গকে তুলে ধরেছেন। কবিতার মধ্যে প্রকৃতি কবির কাছে অনুরণিত হতে থেকেছে। লিখছেন যে দুই দিকে বন, এটা বর্ণনা করছেন। জায়গাটি কেমন না, দুদিক অরণ্য বেষ্টিত, মাঝে ঝিকিমিকি পথ, সেই বনের মধ্যে পথ চলে গেছে, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে, রাতের আলোয় থেকে থেকে জ্বলে চোখ, নিচে লাফ দেয় কচি কচি খরগোশ। তারপরে বলছেন পরের স্তবকে, নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি, হঠাৎ পুলকে বনময়ূরের কৌতুক, তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে, মিলিয়েছি তার সুষমা। প্রথম স্তবকে আমরা পেলাম কবি একটি অরণ্য বেষ্টিত বনের কথা উল্লেখ করেছেন, যেখানে পথ আঁকাবাঁকা, সেই পথে আলোর ঝিকিমিকি প্রকাশ এবং তার সঙ্গে তিনি উল্লেখ করেছেন খরগোশ লাফানোর একটা সুন্দর বর্ণনা। সেই দ্বিতীয় স্তবকে এসে আবার বলছেন, নিটোল টিলার পাশের ঝোপে দেখেছি, হঠাৎ পুলকে বনময়ূরের কৌতুক। কবির দৃষ্টি এরপর কোথায় গিয়েছেন? নিটোল টিলার পলাশের ঝোপে। বলছে নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি। পলাশের ঝোপে কি দেখেছেন? হঠাৎ পুলকে বনময়ূরের কৌতুক। যেখানে পুলক মানে আনন্দে, কবি দেখছেন বনময়ূরেরা আনন্দে নেচে উঠেছেন। তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে, মিলিয়েছি তার সুষমা। কবির মনে সেই ময়ূরের নৃত্যকে এবং তার সঙ্গে ময়ূরের নৃত্য দেখে কবির মনে পড়ছে কৌতুক নাচের কথা। সেই নির্জন অরণ্য বেষ্টিত তাঁবুর ছায়াতে যে কবি বিশ্রামরত, সেই কবি প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যকে অনুভব করছেন। তৃতীয় স্তবকে বলছেন, চুপি চুপি আসে নদীর কিনারে জল খায় কে, শুনেছি সিন্ধু মনির হরিণ আহ্বান, চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে, বন্য প্রাণের কথা কলি বেগ জাগিয়ে।
দেখো, কবি বলছেন যে সেই ময়ূরের নৃত্যের কথা আগের স্তবকে পেয়েছি, এরপরে তিনি হরিণের কথা বলছেন। প্রকৃতির মধ্যে, বনের অরণ্যের মধ্যে যে হরিণ নিজেকে মিলে ধরে একাত্ম করে তোলে প্রকৃতির সঙ্গে, সেই হরিণের বর্ণনা করছেন। বেড়ে ওঠা, হরিণের প্রকৃতির মধ্যে যে বেড়ে ওঠা, সেটাও উল্লেখ করছেন। বলছে চুপি চুপি আসে নদীরও কিনারে, জল খায়, শুনেছি সিন্ধু মনির হরিণ আহ্বান। তিনি দেখেছেন সেই হরিণ জল খাচ্ছেন। আর কি দেখেছেন কবি? আর দেখেছেন চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে। চিতাবাঘ তার যে এই হিংস্রতা, অর্থাৎ কোনো কিছুকে শিকার করার মুহূর্তে যে লোলুপ দৃষ্টি, সেটাকে তিনি অনুভব করেছেন। বন্য প্রাণের কথা কলি বেগ জাগিয়ে। বন্য প্রাণের, অর্থাৎ এমন সময়ের কবি যেটা লিখছেন, সেই সময়ের বন্য প্রকৃতি কবির ভাষায় ভাষায়িত হয়েছে। আর কবি এই প্রকৃতির মধ্যে খুঁজে পেয়েছেন, আগের এতেও দেখো বলেছিল কথুক, আবার এখানেও এসে বলেছেন কথাকলি, কথাকলি নৃত্যের ছন্দকে। হ্যাঁ, আগের স্তবকে আমরা ওরকম কথুক নাচের কথা পেয়েছিলাম, আবার এখানেও পেলাম কথাকলি। পরের স্তবকে খেয়াল করো, বলছেন কি, কোথায় সে বন বসতি ও কই বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ায় হাহাকার, জঙ্গল সাপ গ্রাম মরে গেছে শহরের পত্তন নেই, ময়ূর মরেছে পণ্যে। পরিষ্কারভাবে বুঝতে পারছি যে কবি তার কবিতায় প্রথমে অরণ্য বেষ্টিত প্রকৃতি লালিত একটি পরিবেশের বর্ণনা করেছেন। তিনি এরপর ফিরে আসছেন নগর সভ্যতার প্রতি। কেন? এই নগর সভ্যতা কবিকে বেদনা ভারাক্রান্ত করে তুলেছে। বলেছে কোথায় সে বন, অপূর্ব যে প্রকৃতি কবির চোখে ধরা পড়েছে, প্রকৃতির অপূর্ব লীলা যে কবির চোখে ধরা পড়েছে, সেই নগর সভ্যতায় আর কবি সেগুলি পাচ্ছেন না। বলছে কোথায় সে বন বসতি ও কই বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ায় হাহাকার, জঙ্গল সাপ গ্রাম মরে গেছে শহরের পত্তর নেই, ময়ূর মরেছে পণ্যে। সীমাহীন লোভ থেকে যে সভ্যতার বিস্তার, অরণ্যকে ধ্বংস করে নগরায়ন ঘটানোর যে প্রবণতা, আমরা খেয়াল করলে দেখব যে আগের সভ্যতা, যেটা অরণ্য বেষ্টিত সভ্যতা, আদি মানুষ যেখানে বসবাস করতেন, সেই অরণ্যকে কিন্তু মানুষ ধ্বংস করছে। মানুষ অরণ্য ধ্বংস লীলায় মত্ত হয়ে উঠেছেন। কেন না, সেখানে প্রকৃতি থেকেও মানুষের বিলাসিতা বেড়ে গেছে, মানুষের যে থাকার নগরায়ন বৃদ্ধির ফলে অরণ্য নিঃশেষিত হচ্ছে। হ্যাঁ, এই যে বলছেন কোথায় সে বন, অর্থাৎ সেই প্রকৃতি আর নেই, বসতিও কই বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ায় হাহাকার। গ্রামের পরিবেশের যে স্নিগ্ধতা, যে মাধুর্যতা আছে, শহরের পরিবেশে সেটা নেই। তাই বলছে জঙ্গল সাপ গ্রাম মরে গেছে শহরের পত্তন নেই। শহরের পত্তন হয়নি, গ্রাম চলে গেছে। ময়ূর মরেছে পণ্যে, অর্থাৎ এই সমস্ত কিছুতে যেভাবে অরণ্য হারিয়ে গেছে, সেই অরণ্য চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে, ময়ূর পণ্যে পরিণত হয়েছে। যে ময়ূর হচ্ছে সৌন্দর্যের প্রতীক, সেই সৌন্দর্যকে আর কবি অনুভব করতে পারছেন না। কবি সেটা বলছেন পণ্যে পরিণত হয়েছে। ধুধু প্রান্তর, হ্যাঁ, শহরের যে ধুধু প্রান্তর অরণ্য, সেগুলো আর নেই। গ্রাম্য সভ্যতা ধ্বংস হয়ে নগরায়ন ঘটেছে, নগর সভ্যতা ঘটেছে। এবং কবিতার শেষ লাইনে অসাধারণ একটি কথা বলেছেন কবি, ময়ূর মরেছে পণ্যে। অর্থাৎ ময়ূরের যে সৌন্দর্য,
সেই সৌন্দর্য নিছক পণ্যে পরিণত হয়েছে। তারপরে স্তবকে দেখো, কেন এই দেশে মানুষ মৌন অসহায়। আমরা খেয়াল করব পরের স্তবকে 4টে লাইনই কবি জিজ্ঞাসা চিহ্ন রেখেছেন শেষে, প্রশ্ন চিহ্ন ব্যবহার করেছেন, অর্থাৎ কবির সেই আক্ষেপকে তিনি ব্যক্ত করেছেন। কেন এই দেশে মানুষ মৌন অসহায়, কেন নদী গাছ পাহাড় এমন গৌণ, সারা দেশময় তাবু বেয়ে কত ঘুরব, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে। কবি বলছেন যে মানুষের যে মৌন থাকা, অসহায় হয়ে পড়া, মানুষ মৌন মানে চুপচাপ আছে, কবি চাইছেন যে মানুষ কি গর্জে উঠুক, প্রতিবাদ করুক। বলছে কেন এই দেশে মানুষ মৌন অসহায়, মানুষ মৌন কেন, কবি জানতে চেয়েছেন। তারপরে কি বলছে, অসহায় মৌন মানুষের মধ্যে তিনি সচেতনতা জাগাতে চাইছেন। তারপরে বলছেন কেন নদী গাছ পাহাড় এমন গৌণ, অর্থাৎ নদী গাছ পাহাড় এই যে প্রকৃতির অপরূপ এক সৌন্দর্য, এই অপূর্ব সৌন্দর্যকে যেভাবে হারিয়ে যাচ্ছে, নিঃশেষিত হচ্ছে, অবলুপ্তি ঘটছে, কবি তার বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছে এবং তিনি বলতে চেয়েছেন যে প্রকৃতি যেন গুরুত্ব পায়। তার পরের লাইনে কি বলছেন, সারা দেশময় তাবু বেয়ে কত ঘুরব, অর্থাৎ প্রকৃতির কোলে মানুষ যেভাবে নিজের স্থানটি খুঁজে নেয়, সেভাবে কবিও নিজের স্থান খুঁজে নিতে চেয়েছেন। এই যে তাঁবুর কথা আমরা প্রথম এতে পেয়েছিলাম, আবার শেষে পেলাম। পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে, পরবাসী কবে, অর্থাৎ আমি বলেছি যিনি প্রবাসে থাকেন, হ্যাঁ, নিজের জায়গায় থাকেন না, অন্যের ভূমিতে বাস করেন, অর্থাৎ পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে। কবি এই নগরায়নের যে প্রভাব, যেখানকার বাতাস দূষিত, বায়ু দূষিত, ধূসর যে মরু সদৃশ্য নিষ্প্রাণ একটা পরিবেশ, যেখানে বৃক্ষের সেই অনাবিল বেড়ে ওঠা নেই, অরণ্যের সেই অপরূপ সৌন্দর্য যেখানে নেই, সেরকম আবার সেই অরণ্য লালিত পৃথিবীতে কবি ফিরে আসতে চেয়েছেন এবং তার বাসভূমি গড়তে চেয়েছেন। তাহলে এই কবিতাটা তার মধ্যে দিয়ে আমরা কি খেয়াল করলাম, আমরা খেয়াল করলাম যে কবি তার অতীত জীবনের একটা চেনা পরিবেশ, সেই অতীতের চেনা পরিবেশে তিনি ফিরতে চেয়েছেন। বর্তমানে তিনি যে পরিবেশে রয়েছেন, অর্থাৎ অরণ্যের নিঃশেষ হয়ে যাওয়া একটা পরিবেশ, নগরায়ন বৃদ্ধি পেয়েছে, এই অপরিচিত হয়ে উঠেছে কবির কাছে সেটা মরুভূমি সদৃশ্য যে পরিবেশ। সেখানে তিনি কি লক্ষ্য করেছেন, সেখানে লক্ষ্য করেছেন এই বর্তমান পরিবেশে যে মানুষ কঠোর হয়ে উঠেছে, নিষ্ঠুর হয়ে উঠেছে, লোভী। তিনি সে মানুষ ব্যবসায়ী বৃদ্ধিতে কি করছে, প্রকৃতিকে ধ্বংস করছে। আমরা দেখেছি অরণ্য কিভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে নগরায়নের ফলে। তাহলে কবি এই অরণ্য নিঃশেষিত হওয়া এবং বন্য প্রাণী অবলুপ্তি ঘটার পিছনে মানুষকে দায়ী করেছেন এবং তিনি এটাতে থেকে আক্ষেপের সঙ্গে প্রশ্নচিহ্নও রেখে গেছেন যে আমরা এর থেকে নিস্তার পেতে পারি কিনা। তিনি কবি মানুষ এবং প্রকৃতির কোলে যে শান্তি, যে আশ্রয়, ভালোবাসা খুঁজে পেয়েছেন কবি, আমরা দেখেছি প্রকৃতির সঙ্গে তার যে একাত্মতা, প্রকৃতির কাছে আমরা যে ভালোবাসা, আশ্রয়, শান্তি খুঁজে পাই, এই নগরায়নের নগর সভ্যতায় এই আশ্রয়হীনতার যন্ত্রণাকে তিনি অনুভব করেছেন। তাই তিনি কবি এই আশ্রয়হীনতাকে পরবাসী, নিজ বাসভূমিতে পরবাসী করে তুলেছে। অর্থাৎ বিষ্ণুদের যে হারিয়ে যাওয়া প্রকৃতি সম্পর্কে যে বেদনা এবং সেই প্রকৃতি যে আজ বিপন্ন, যন্ত্র সভ্যতার প্রকাশ, হ্যাঁ, সেটা কবিতার মধ্যে রূপায়িত হয়েছে। কবি তার ফেলে আসা দিনগুলি স্মরণ করে একটি গ্রাম্য পরিবেশ ঠিক নয়, মানে বনের, বনভূমি, অরণ্য লালিত পরিবেশ কথা প্রথমে কবিতার স্তবকগুলিতে উল্লেখ করেছেন। তারপরে তিনি এই যে অরণ্য নিঃশেষিত হওয়ার কথা উল্লেখ করে
কিছু প্রশ্ন চিহ্ন আমাদের সামনে রেখে গেছেন, যে আমরা এইভাবে মৌন কেন, চুপচাপ আছি কেন, আর আমাদের কাছে এই নগর, গাছ, পাহাড় এগুলো গৌণ হয়ে দাঁড়িয়েছে কেন, অর্থাৎ মানে অতটা গুরুত্ব পায়নি কেন, আর তিনি কিভাবে পরবাসী কবে নিজ বাসভূমি করবে, অর্থাৎ এই আশ্রয়হীনতার যন্ত্রণা কি কবি নিজ বাসভূমিতে অর্থাৎ পরবাসী করে তুলতে চেয়েছেন। ঠিক আছে।